নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, সুপার কাপ 2024-এ মোহনবাগান দলের প্লেয়িং 11 ফরমেশন স্টার্টিং লাইন আপ কী হবে, কতটা শক্তিশালী দল খেলাতে পারবে মোহনবাগান দল, অর্থাৎ সুপার কাপে মোহনবাগান দলের প্লেয়িং 11 কী হতে পারে, শক্তির দুর্বলতা কী হতে পারে সেটা আপনাদেরকে জানাবো। তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, আপনারা যেহেতু আমাকে জিজ্ঞেস করেছেন দাদা সুপার কাপে মোহনবাগান দলের প্লেয়িং 11 ফরমেশন কি হবে, একটু আমাদেরকে জানান। তো তার আগে কিছু কথা বলে রাখি, মোহনবাগান দলের যেহেতু 7টা প্লেয়ার প্লেয়িং 11-এর ভারতীয়, তারা ন্যাশনাল টিমে সুযোগ পেয়েছে, তাই মোহনবাগান দলকে কিন্তু অনেক ভরসা করতে হবে সুপার কাপে তরুণ খেলোয়াড়দের ওপরে। সব থেকে বেশি 7টা প্লেয়ার মোহনবাগান দল থেকেই গেছে, তাই সুপার কাপে মোহনবাগান দলকে একটু চাপে ফুটবল খেলতে হবে, এতে কিন্তু এক ফোঁটাও সন্দেহ নেই। তো প্লেয়িং 11-এর 7টা ভারতীয় প্লেয়ার চলে যাওয়ার পরেও মোহনবাগান দলের জন্য আমি শক্তিশালী প্লেয়িং 11 কি হতে পারে সেটা আপনাদেরকে জানাবো। এবং বলে রাখি, মোহনবাগান চেষ্টা করছে সানা সিংকে সই করার। যদি মোহনবাগান সানা সিংকে সই করে নিতে পারে, তাহলে সানা সিং তিনি কিন্তু নিজের ন্যাশনাল ডিউটি শেষ করে যদি মোহনবাগান ফাইনালে প্রবেশ করে, আমার ভরসা আছে মোহনবাগান ফাইনালে প্রবেশ করতে পারে, মোহনবাগান দলের মধ্যে দমখম আছে। তো মোহনবাগান যদি তখন ফাইনালে প্রবেশ করতে পারে, তখন কিন্তু সানা সিংকে ফাইনালে অ্যাভেলেবেল পেয়ে যাবে মোহনবাগান সুপার জায়েন্ট। তবে আনোয়ার আলী কিন্তু মোহনবাগান পাবে না এই মুহূর্তে। আনোয়ার আলীকে মোহনবাগান আইএসএল এর সেকেন্ড পোজেই পেতে পারে, তবে সানা সিংকে যদি সই করে মোহনবাগান, তাহলে ফাইনালে পেতে পারে। তো মোহনবাগান দলের পরিকল্পনা কি হতে পারে, আমি মনে করি জুয়ান ফেরান্ডো, যেহেতু সিনিয়র প্লেয়াররা নেই, তাই ডিফেন্স ও অ্যাটাক ব্যালেন্স ফুটবল খেলানো উচিত। তার জন্য সব থেকে সেফ ফরমেশন হচ্ছে 4-2-3-1। এটাই হবে মোহনবাগানের জন্য সব থেকে সেফ ফরমেশন, যেখানে মোহনবাগানের গোলকিপার থাকবে আর্স আনোয়ার শেখ, এবং আর্সের ওপর কিন্তু অনেক দায়িত্ব থাকবে, কারণ ভিশাল ক্যাদ নেই, সুপার কাপের মতো বড় টুর্নামেন্ট আর্স খেলবে, তাই আর্সের ওপর দায়িত্ব থাকবে বড়। এবং আশিস রায় যেহেতু ভারতীয় দলে সুযোগ পায়নি, তাই আশিস রায় রাইট ব্যাকে থাকবে। লেফট ব্যাকে সুমিত রাঠি সুযোগ পাবে, এবং সুমিত রাঠির কাছে বড় সুযোগ আছে এই 3টে ম্যাচে নিজেকে প্রমাণ করে দেখানোর। আমরা অনেক বলেছি সুমিত রাঠি সুযোগ পায় না, নিজেকে প্রমাণ করে দেখাতে পারে না, তো সুমিত রাঠির কাছে কিন্তু এটা বিশাল বড় অপরচুনিটি এই 3টে ম্যাচে নিজের সেরা পারফরমেন্সটা দিয়ে জুয়ান ফেরান্ডো মোহনবাগান ম্যানেজমেন্টকে দেখিয়ে দেওয়া যে সুমিত রাঠি ডিজার্ভ করে প্লেয়িং 11-এ খেলার। সুমিত রাঠির কাছে বহুত বড় সুযোগ। সুমিত রাঠি খেলবে লেফট ব্যাক, দুটো সেন্টার ব্যাক, সেটা খেলবে ব্র্যান্ডন হ্যামিল আর হেক্টর ইউস্তে। এবং যেহেতু আমরা জানি সুপার কাপে 6টা বিদেশি খেলাতে পারবে, পারমিশন আছে, তাই আমি মনে করি মোহনবাগান কিন্তু 4-এর বেশি বিদেশি খেলাবে। তো এটা হবে মোহনবাগানের ডিফেন্স। মোহনবাগানের দুটো ডিফেন্সিভ মিডফিল্ড প্রপার, সেটা থাকবে গ্ল্যান মার্টিন্স, যেহেতু গ্ল্যান মার্টিন্স সুযোগ পায়নি ভারতীয় দলে, তাই গ্ল্যান মার্টিন মোহনবাগান দলের ডিফেন্সিভ মিডফিল্ডে থাকবে। এবং তার সঙ্গে খেলবে হামতে। নামতের ওপরে কিন্তু অনেক দায়িত্ব থাকবে নিজেকে প্রমাণ করে দেখানোর, অর্থাৎ সমস্ত তরুণ প্লেয়ারের ওপরই কিন্তু নিজেকে প্রমাণ করে দেখানোর একটা দায়িত্ব থাকবে, যে আমরাও কিন্তু প্লেয়িং 11-এ খেলার যোগ্য, আমাদেরও কিন্তু প্লেয়িং 11-এ খেলার সুযোগ দেওয়া উচিত। তো এই 6জনের ওপর মোহনবাগান দলের কিন্তু ডিফেন্সের দায়িত্ব থাকবে, এবং আশা করবো এই 6জন মিলে মোহনবাগানের জন্য ভালো ডিফেন্স করবে। মোহনবাগানের আক্রমণ, যেহেতু মানবীর সিং নেই, তাই ডান প্রান্তে আমি আশা করবো কিয়ান নাসিরকে খেলাবে, এবং রাইট মিডে কিন্তু কিয়ান নাসিরই ভালো খেলে, বাঁ দিকে কিয়ান পারে না, তাই জুয়ান ফেরান্ডোর কাছে হাত জোর করে অনুরোধ করে রাখবো কিয়ানকে ডান দিকেই খেলাক। আর হুগো বুমোস তিনি কিন্তু বাঁ দিক থেকে খেলতে পারেন। এফসি গোয়া, মুম্বাই দুটো দলেই কিন্তু তিনি বাঁ দিক দিয়ে অপারেট করেছিলেন, নিজের সেরা পারফরমেন্সটা দিয়েছিলেন বাঁ দিক দিয়ে খেলেই, তাই হুগো বুমোসকে নিজের পুরনো লেফট উইং সেইখানে ফিরিয়ে দেওয়া উচিত। তাই কিয়ান খেলবে ডান দিকে, হুগো খেলবে বাঁ দিকে। একমাত্র সেন্টার মিড, ক্রিয়েটিভ মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় খেলবে দিমিত্রি পেড্রাটস, এবং দিমিত্রির ওপর কিন্তু সেকেন্ড স্ট্রাইকারের দায়িত্বও থাকবে। এবং সেন্টার ফরওয়ার্ডে জেসন কামিন্স নয় আর্মান্ডো সাডিকু, দুটোর মধ্যে একটা প্লেয়ার থাকবে। মোহনবাগান কিন্তু নিজের প্লেয়িং 11-এ 5টা বিদেশি খেলালেও কিন্তু মোহনবাগান দলটা যথেষ্ট স্ট্রং মনে হচ্ছে। এবং যেমনটা আমি বলেছিলাম, কিছু তরুণ ভারতীয় প্লেয়ারের ওপর কিন্তু অনেক বড় রেসপন্সিবিলিটি আছে নিজেকে প্রমাণ করে দেখানোর, যেমন আর শেখ, রবি রানা, সুমিত রাঠি, অভিষেক সূর্যবংশী, নামতে, নঙ্গবাম সিং, সোহেল বাট, কিয়ান নাসিরি ইত্যাদি তরুণ প্লেয়ারের কাছে কিন্তু বহুত বড় অপরচুনিটি আছে নিজেকে প্রমাণ করে দেখানোর।
তো এটাই হবে মোহনবাগান দলের জন্য সব থেকে সেরা প্লেয়িং 11 সুপার কাপে আমার মনে হচ্ছে। তো এটাতেই মোহনবাগান খেললে আমি মনে করি এই স্ট্র্যাটেজিতে মোহনবাগান খেললে অবশ্যই সেমিফাইনালে পৌঁছাবে। তবে মোহনবাগানের গ্রুপ কিন্তু প্রচন্ড টাফ। শ্রীনিধি ডেকান তারা কিন্তু খুব ভালো ফুটবল খেলছে, ইস্ট বেঙ্গল তারাও ভালো ফুটবল খেলছে, এবং যেহেতু মোহনবাগান দলের 7টা প্লেয়িং 11 ভারতীয় প্লেয়ার নেই, তাই মোহনবাগানের কিন্তু দলটা কিছুটা হলেও দুর্বল। তাই মোহনবাগানের গ্রুপটা প্রচন্ড টাফ, এবং এই গ্রুপ থেকে কিন্তু যে কোনো দল সেমিফাইনালে পৌঁছাতে পারে। তো এটাই হবে সুপার কাপে মোহনবাগান দলের প্লেয়িং 11 স্টার্টিং লাইন আপ, এবং এই প্লেয়িং 11 স্টার্টিং লাইন আপে আমি মনে করি মোহনবাগান অবশ্যই জিততে পারে। তো আপনার কি মনে হয় এই প্লেয়িং 11 স্টার্টিং লাইন আপ মোহনবাগানের জন্য কেমন হতে পারে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।